ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজিউরিয়াস টু হেলথ। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক তথা প্রাপ্ত মনস্কদের জন্য। ভেল অফ টেলসে আজ আমাদের স্পেশাল নিবেদন জঁ কক্তর নাটক লে মেশিন আ এক্রে অবলম্বনে সাসপেন্স থ্রিলার কাহিনী দ্য টাইপরাইটার। আজ দ্বিতীয় পর্ব। গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। তাহলে শুনতে থাকুন আমাদের ভেল অফ টেলসের স্পেশাল নিবেদন দ্য টাইপরাইটার, আজ দ্বিতীয় পর্ব। শহরতলির কেন্দ্রে এক প্রাসাদোপম বাড়ি চ্যাটেউ দে মালেমক্ত বা মালেমক্ত ক্যাসেল। এখানেই থাকেন কমতেস দে মালেমক্ত, লেডি সোলন্স। বড় সুন্দর বাড়িখানা। বাড়ির চারদিকে বেশ অনেকখানি জায়গা জুড়ে এক মনোরম বাগান তথা পার্ক। দোতলা প্রাসাদের 3টে উইং মিলিয়ে অসংখ্য ঘর, কিন্তু এত সব ঘরের মধ্যে একটা বিশেষ ঘর লেডি সোলন্সের বড় প্রিয়, তার দোতলার ড্রয়িং রুমটা। ঘরটা অদ্ভুত গোলাকৃতি, সোফা, আর্মচেয়ার, টি টেবিল দিয়ে সাজানো মনোরম বিলাসবহুল এক কক্ষ। একদিকের দেয়ালে একটা বড় জানালা, সেই জানালা দিয়ে প্রাইভেট পার্কের অপূর্ব দৃশ্যও দেখা যায়, যাকে বলে প্যানোরামিক ভিউ। দিনের বেশিরভাগ সময়টা এই ঘরেই কাটান গৃহকর্ত্রী মাদাম সোলন্স। এখন বেলা 3টে। ঘরের সোফায় বসে আছেন সোলন্স, কিন্তু তিনি একা নন। সোফায় ঠিক তার পাশেই মাথা নিচু করে গোঁজ হয়ে বসে আছে একজন যুবক। তাকে দেখতে অবিকল পাস্কালের মতন। পার্থক্য শুধু এই যে এর মাথা আপাতত কামানো, মাথায় সবে নতুন চুলের গোড়া দেখা যাচ্ছে। তার কাঁধে হাত রেখে তাকে বারবার কিছু বোঝানোর চেষ্টা করছেন সোলন্স, কিন্তু ছেলেটি নির্বিকার। সে একইভাবে গুম হয়ে বসে আছে। অবশেষে সে যখন কথা বলল, তখন বোঝা গেল তার কণ্ঠস্বরের সাথেও পাস্কালের কণ্ঠস্বরের আশ্চর্য মিল, যেন অবিকল একই কণ্ঠস্বর। সেটা হওয়াই অবশ্য স্বাভাবিক। ও যে পাস্কালের সদৃশ যমজ ভাই মাক্সিম। মাক্সিম বলল, ওই বাড়িতে
কেন গিয়েছিলে তুমি? তোমায় তো বললাম আমি আর থাকতে পারছিলাম না। তুমি বাড়ি ফিরছিলে না মাক্সিম, আমি আর কতক্ষণ অপেক্ষা করতাম বলো? তো অন্য কোথাও আমার খোঁজ করতে পারতে, কিন্তু ও বাড়িতেই কেন গেলে? এখন বুঝতে পারছো তো কি ভুল করেছো? আমি এটুকুই বলতে পারি যে আমি একলা বাড়িতে বসে দুশ্চিন্তায় মারা যাচ্ছিলাম, তাই বাধ্য হয়ে গিয়েছি। তুমি কোথায় আছো জানলে নিশ্চয়ই যেতাম না। তো আমার ওই চমৎকার বাড়িতে গিয়ে কি জানতে পারলে? জানি না, ভাবছিলাম আবার কোনো নতুন ঝামেলায় ফেঁসে গেলে কিনা। ভয় নেই, তুমি আমার জন্য যা করেছো তুমি নিজেও জানো না। তাই নাকি? হ্যাঁ, একদমই তাই। এখন ওরা সব কিছু জেনে গেছে। দিন রাত এখন ওরা আমায় নিয়ে আলোচনা করবে আর ভয় মরবে। আমি বেশি কিছু বলিনি, ওরা সত্যিটা সন্দেহ করেনি। আমি নিশ্চিত ওরা এখন এসবই ভাবছে। এমনিতেই ওদের কাছে আমি একটা কুলাঙ্গার, যার কাছ থেকে শুধু খারাপ কিছুই এক্সপেক্ট করা যায়। আর তুমি গিয়ে ওদের এই ভাবনাটা আরো বাড়িয়ে দিলে। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু তার আগে পাস্কেল অলরেডি বুঝে গেছিল যে তুমি শহরে আছো। সেখানে অনেকেই তোমায় পাস্কেল বলে ভুল করেছে। এই কারণেই কিন্তু আমি তোমাকে বারবার সাবধান হতে বলেছিলাম ম্যাক্সিম। ওরা কি ভাবলো তাতে আমার বইই গেল। সেটা তোমার কাছে ঠিক আছে, কিন্তু তুমি ভুলে যাচ্ছ আমি একজন সম্মানীয় বিধবা মহিলা, একটি ছেলেকে নিয়ে একা থাকি এই শহরে। তুমি কি বলতে চাও যে তুমি আমায় নিয়ে ফেড আপ হয়ে গেছো? ক্লান্ত তুমি? হ্যাঁ, ক্লান্ত? বলো। একদমই না সোনা, সেটা তো বরং অনেক সহজ একটা ব্যাপার। আমি তোমায় নিয়ে খুব খুব খুশি, কিন্তু দেখো পরিস্থিতির খাতিরে তোমাকে আমায় লুকিয়ে রাখতে হবে। প্লিজ প্লিজ আমাকে সে ব্যাপারে একটু সাহায্য করো প্লিজ। তুমি তো সবটা বোঝো, বলো বোঝো না? আমার কি তবে এখান থেকে চলে যাওয়া উচিত? হ্যাঁ, যাই। সেটা হলে আমার কি অবস্থা হবে সেটা নিশ্চয়ই আমার কাল রাতের উন্মত্ত আচরণেই টের পেয়েছ। না মাক্সিম, আমি আমি তোমার দেখাশোনা করব, তোমায় আগলে রাখবো। আমি যে তোমায় বড্ড ভালোবাসি। আই এম সরি। আমি 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 সত্যি না মাঝে মাঝে কিরম জানোয়ারের মতো আচরণ করি, রিয়েলি। মানে আমি সালাটা পাক্কা জানোয়ার, পাক্কা। মাক্সিমের কণ্ঠে কেমন যেন একটা সরল ছেলে মানুষের ভাব ফুটে উঠল। হালকা হেসে মাক্সিমকে গভীরভাবে চুম্বন করলেন সোলন্স। বললেন, না, তুমি একদমই তা নও সোনা, প্রাণ আমার। তুমি হলে একটা আহত ছোট্ট বাচ্চা। আমার বাড়িতে গিয়ে নিশ্চয়ই আমার সম্বন্ধে আরো আরো বেশ দু একটা কথা কিছু জানতে পারলে। হ্যাঁ, তা বটে। তোমার বাবা তোমার প্রতি বীতশ্রদ্ধ, পাস্কালও তাই। কিন্তু মাহগত আর ওদের বন্ধু ফ্রেড তোমায় অনেকখানি সমর্থন করেছে। দে ডিফেন্ডেড ইউ। আচ্ছা, তুমি ওই ওই যে কি ফেদ না কি নাম ওই মালটা, ওটাকে এভাবে মানে তোমার বাড়িতে এতবার করে আসতে দাও কেন বলো তো? হ্যাঁ, লোকটা তো বেশ ভালো, আর তাছাড়া শত্রুর ঘাঁটিতে একদল বন্ধু থাকা তো ভালোই। কি করে জানলে যে ও তোমার বন্ধু? এতখানি নিশ্চিত কি করে হচ্ছে তুমি? তুমি নিজে ভালো বলে ভাবো দুনিয়ায় সবাই ভালো। আরে বাবা, ফ্রেড কেন শুধু শুধু খারাপ হতে যাবে বলো তো? তোমার এই এক দোষ, তুমি ভাবো গোটা দুনিয়াটাই খারাপ। একদমই তাই, আর আমি জানি যে আমি একদমই ঠিক 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 ভাবি। সালাই শহরটাই হচ্ছে তার সব থেকে ভালো উদাহরণ। এইটুকু বুঝতেই আমাকে অনেক মাসুল দিতে হয়েছে। কাল রাতে কোথায় শুয়েছিলে তুমি? কেন জিজ্ঞেস করছো? আরে ভয় পেও না, উদ্বিগ্ন মা বা হিংসুটে প্রেমিকার মতন করে জানতে চাইছি না। আমার শুধু ভয় হচ্ছিল যে তুমি আবার ঠান্ডা না লাগিয়ে ফেলো। ওই জঙ্গলের মধ্যে ওই কুড়ে ঘরটায় শুয়েছিলাম। আসলে আমি একটু একা থাকতে চাইছিলাম। মাক্সিম, আমায় ভুল বুঝো না প্লিজ, কিন্তু মাঝে মাঝে তোমার ঘাড়ে বসে এভাবে অন্ন ধ্বংস করছি এটা ভেবে না খুব লজ্জা হয়। আর আমার জন্যই তোমাকে বারবার নানান ঝুঁকি নিতে হয়, বারবার বিপদের মুখে পড়তে হচ্ছে। ও ডার্লিং, কেন এমন করে ভাবছো? হ্যাঁ গো, আমি জানি যে ব্যাপারটা শুনতে খুব বোকা বোকা লাগছে, কিন্তু
মাঝে মাঝে সত্যি আমার এমনটাই মনে হয়। এটা আমার অনেক কালের স্বভাব। ছোটবেলাতেও মাঝে মধ্যে এরকম দু একদিনের জন্য বা কখনো তার বেশি সময়ের জন্য বাড়ি থেকে পালিয়ে যেতাম, আর আমার মা একেবারে আমার জন্য দুশ্চিন্তায় মরে যেত। আমি এটা করতে চাইতাম না, জানো তো। মানে আমি আমি কিন্তু মাকে খুব ভালোবাসতাম, কিন্তু জানো, মানে অনেক চেষ্টা করেও আমার এই পাগলামিটাকে না কিছুতেই দমন করতে পারতাম না। সোলস, আমার উপর রাগ করো না প্লিজ। আমি বলছি তো, আমি খুব খারাপ, খুব খারাপ গো। আমি জাস্ট একটা অবাঞ্ছিত, অপাঙ্ক্তেয় একটা আপদ, একটা জাস্ট আ বাস্টার্ড। খানিকক্ষণ চুপ করে রইল মাক্সিম। তারপর নিবিড় হয়ে এলো সোলন্সের দিকে, বলল, বলছি, মানে তুমি আমার সাথে খুশি? হ্যাঁ মাক্সিম, আমি আমি খুব খুশি। আমি তো এর আগে কোনোদিন জানতামই না যে সুখ কাকে বলে। ক্লদের সাথে এখানে থাকাটা খুব শান্তির ছিল, কিন্তু সুখ, না 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 মাক্সিম, না, সুখী আমি কোনো দিন ছিলাম না। কিন্তু কিন্তু যবে তুমি এলে, আমার সমস্ত দুঃখ, কষ্ট, উৎকণ্ঠা, এমনকি বোধবুদ্ধি, শৌখিনতার সব সব যেন কোথায় উবে গেল। মাক্সিম, তুমি সুখী তো? না গো। আমার ভালোবাসা তোমার পক্ষে যথেষ্ট নয় বুঝি? না 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 না, ব্যাপারটা তা নয়। আবার তুমি পুরনো কথা ভেবে কষ্ট পাচ্ছ? তোমাকে অতীতের কথা ভুলতেই হবে মাক্সিম। তুমি তো নিজের ইচ্ছায় জেলে যাওনি বলো? তোমায় তো ওরা ভুল করে ধরেছিল, আর আর সেসব দিন তো তুমি পার করে এসেছো। আর কি বা করতাম বলো? তুমি তো জানো যে ওখানে লোকজন গভর্নরের জুতো পর্যন্ত চেটে দেয়, শুধু এই ভয়ে যে না হলে ওই জেলের অন্ধকার থেকে কোনোদিন বেরোতে পারবে না। আমিও প্র্যাকটিক্যালি সেসব করেই ছাড়া পেয়েছি। এসব করার কথা কোনোদিন স্বপ্নেও ভাবিনি, কিন্তু কি করব, বাধ্য হয়েছি। তাহলে বলতে চাও সেটা তোমার জীবনের একটা অংশ হয়ে গেছে? কোনোদিন কি সেটাকে ভোলা যায় না? ওসব বোধহয় কোনোদিনই আর ভুলতে পারবো না। মাক্সিম, মাক্সিম, আমাকে কথা দাও, আজ থেকে প্রতিদিন রাতে ঘুমোতে যাবার সময় তুমি বলবে, পৃথিবীতে কারাগার বলে কিচ্ছু নেই, কারাগার একটা গল্প কথা মাত্র, আমি আর কখনোই সেখানকার কথা ভাববো না। কথা দাও আমায় মাক্সিম, প্রমিস মি। মাই লিটল ডার্লিং, আমার পুচকি সোনা। পুচকে? লোকে ভাববে আমি তোমার মা। এই খবরদার বলছি, একদম এসব কথা বলবে না। আমার মাথা খারাপ হতে পারে, তোমার তো নয়। আচ্ছা বাবা, আর বলবো না। খুশি? প্রমিস? প্রমিস। তাহলে আমাকে একটা হামি দাও। আমি খুব ভালোবাসি তোমায়। আই অ্যাডোর ইউ। গেটে একটা শব্দ হলো না? হ্যাঁ, কি এলো এখন? আমি দেখছি, তুমি বসো। সোলন্স উঠে গিয়ে জানালা দিয়ে বাইরে তাকালেন, আর তাকাতেই দেখতে পেলেন একটা পরিচিত মুখ। পিছন থেকে মাক্সিম ডেকে উঠল, কে? ফ্রেডরিক। তুমি বরং লুকিয়ে পড়ো, আমি এই ঘরে বসেই কথা বলবো। উপরে চলে যাও, আর খেয়াল রাখবে আমি ডাকি কিনা। আমি কারোর সাথে দেখা করতে চাই না, কারোর সাথে না। সেটা আমিও চাই না। তোমার সাহায্য দরকার হলে তবেই তোমায় ডাকবো। আর আমায় সাহায্য করতে নিশ্চয়ই তুমি আপত্তি করবে না? করবে? এই শোনো, এই মালটাকে যত তাড়াতাড়ি পারো কাটাও। আরে এসে পড়েছে, জলদি লুকো। তাতে বইই গেল আমার। বলেই প্রায় ঝাঁপিয়ে পড়ে সোলন্সকে এক দীর্ঘ চুম্বন করল মাক্সিম। ঠিক আছে, যাচ্ছি। তারপর ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। ফ্রেড, উপরে চলে এসো। বাইরে থেকে ফ্রেডের কণ্ঠস্বর শোনা গেল। তুমি একা আছো? হ্যাঁ। তা আমাদের পলাতক বন্ধুর কোনো খবর পাওয়া গেল? না, জলদি ভিতরে এসো। জানালা থেকে সরে এসে দরজা খুললেন সোলন্স। সেই দরজা দিয়ে ঘরে ঢুকলেন ফ্রেড। গুড ইভিনিং। গুড ইভিনিং লেডি অফ শার্লট। দাও তোমার টুপিটা দাও। বসো। হেঁটে এলে নাকি? অল্প একটু রাস্তা তো, ঘড়ি ধরে দেখলাম 15 মিনিট লাগে।
তাহলে কোনো খবর পেলে না? ইশারায় ঠোঁটে আঙুল রেখে ফ্রেডকে চাপা গলায় সোলন্স বললেন, হ্যাঁ, ও উপরে আছে, কিন্তু ভান করো যে তুমি জানো না। তা ছিল কোথায় সারা রাত? ফ্রেড, তুমি আসায় সত্যি খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমরা যেন কত দিনের বন্ধু। আমারও। মাক্সিমকে নিয়ে তোমার সাথে কিছু কথা আছে। বলো। ওনা কেমন যেন অদ্ভুত, ওর জন্য দুশ্চিন্তা হয় আমার। অদ্ভুত বলতে কিরকম? সেটা ঠিক বোঝাতে পারবো না। সারাক্ষণ প্রচণ্ড গ্লুমি হয়ে থাকে, সারাক্ষণ তিরিক্ষি মেজাজ। আমার আশঙ্কা হয়। কি আশঙ্কা বলো আমায়। আমার আশঙ্কা হয় নতুন করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়বে কিনা। আবার মাঝে মধ্যে এও মনে হচ্ছে যে ও কি কোনোভাবে নিজেই গোয়েন্দাগিরি করে ওই টাইপরাইটার ইনফর্মারকে ধরার চেষ্টা করছে। নিজেকে আবার পরিবারের কাছে ভালো ভাবমূর্তিতে তুলে ধরার জন্য এটাও করতেই পারে। হলে খুব একটা আশ্চর্য হব না। এতে একদিকে লোকজনকে অবাক করাও হলো, আবার যখন বাড়ির লোক ওকে নিতে আসবে তখন গায়ে ঝাল মিটিয়ে তাদের অপমানও করা হবে। জানি না, এগুলো আমার নিজস্ব কিছু বিক্ষিপ্ত ধারণা মাত্র, খুব বোকা বোকা অবান্তর, কিন্তু মনে হলো ব্যাপারটা তোমায় বলা উচিত। সোলন্স, তুমি যখন ভরসা করে এতগুলো কথা আমাকে বললে, তখন আমাকেও একটা সুযোগ দাও। আমিও তোমায় নিজের সম্বন্ধে কিছু বলতে চাই। হ্যাঁ, অবশ্যই, প্লিজ বলো। এটা তো তুমি জানোই যে দিদিয়ার আমার খুব পুরনো বন্ধু, কিন্তু তুমি যেটা জানো না সেটা হলো এই যে আমি এখানে নিছক বন্ধুর বাড়িতে বেড়াতে আসিনি। সোলন্স, আমি একজন ডিটেকটিভ। কথাটা শোনা মাত্রই সোলন্সের মুখের অভিব্যক্তি বদলে গেল। চমকে নিজের অজান্তেই সোফার উপর খানিকটা সরে বসলেন তিনি। তার এই প্রতিক্রিয়া লক্ষ্য করে ফ্রেড খানিক আক্ষেপের সুরেই বললেন, এই দেখো, জাস্ট আমি এই ভয়টাই পাচ্ছিলাম। এই জঘন্য শব্দটা সবসময় মানুষের মধ্যে এই একই প্রতিক্রিয়া তৈরি করে। তুমি অন্তত এরকম করো না। যা বলছিলাম আর কি, আমি এই বেনামি চিঠির কেসটা নিয়েই এখানে এসেছি। এটাই আমার লাস্ট কেস। তারপর চাকরিতে জবাব দিয়ে দিদিয়ার সাথে পার্টনারশিপে ব্যবসা করব। তুমি বোধহয় অস্বস্তি বোধ করছো। আচ্ছা, আমি চলে যাচ্ছি। আরে না না, দাঁড়াও। তখন অমন করলাম বলে ক্ষমা করো, ওটা পুরোপুরি ইনস্টিংক্টিভ। আসলে সারাক্ষণ মাক্সিমকে চোখের সামনে দেখছি তো, ওর প্রিজন ফোবিয়াটা তাই আমার মধ্যেও সংক্রমিত হয়ে গেছে। এই তো একটু আগেই ওর সাথে আমার এই নিয়ে ঝামেলা হয়ে গেছে, তাই পুলিশ গোয়েন্দা এসব শব্দগুলো শুনলেই আজকাল বড় ভয় লাগে। আমি মাঝে মাঝে এটাই ভুলে যাই যে ও এখন মুক্ত, ও নিজে ছাড়া আর ওর কোনো শত্রু নেই, কোনো সমস্যা নেই। ক্ষমা চেও না প্লিজ। তোমার প্রতিক্রিয়া একদমই স্বাভাবিক ছিল। আর সবার মতো আমিও এই পেশাটাকে ঘৃণা করি, সেই জন্যই তো সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব। তবে তার আগে আমি এই কেসটাকে শেষ করতে চাই। কিছু পেলে? কোনো ক্লু? দুর্ভাগ্যবশত হ্যাঁ, আজ সন্ধ্যের মধ্যেই পুরো জালটা গুটিয়ে ব্যাগে ভরে ফেলতে পারবো বলেই মনে হয়। দুর্ভাগ্য কেন? লোকজনকে গ্রেপ্তার করতে আমার ভালো লাগে না, বিশেষত যখন নিজেকে তাদের সাথে তুলনা করার একটা জায়গা থেকে যায় তখন। আমি দিদিয়ারের বাড়ি থেকে আসার পর কি কিছু হয়েছে নাকি? একান্তই জানতে চাও? শুনলে কিন্তু আপসেট হয়ে পড়বে তুমি। বলতে থাকো। পাস্কালের মনে হয়েছে যে তোমার এই আগ্রহ, তোমার এই মাক্সিমকে আগলে রাখার ব্যাপারটা, মানে ওর মনে হয়েছে, মানে এটা তৈরি হয়েছে কোনো একটা বিশেষ টান থেকে, কোনো একটা সেন্টিমেন্ট। এই ধরো যেমন ঠিক আছে ঠিক আছে, অত অস্বস্তিতে পড়তে হবে না, সামান্য একটা কথা নিয়ে। কিন্তু হ্যাঁ ফ্রেড, পাস্কাল একদম সঠিক। আমি আর মাক্সিম পরস্পরকে ভালোবাসি। তোমার সাহস আছে বটে। না না, একদমই নয়, ফ্র্যাঙ্কলি বলছি। সেদিন দিদিয়ারের বাড়িতে কথাটা প্রায় বলেই ফেলেছিলাম, তারপর নিজেকে সামলে নিলাম। দিদিয়ারকে কোনোভাবে হতবাক করা বা আঘাত করার ইচ্ছে আমার ছিল না।
ওটা ওর পক্ষে মেনে নেওয়া খুবই কষ্টকর হতো। ভেবে দেখো, শহরের একজন নামজাদা বিধবা মহিলা, মালেমক্ত প্রাসাদের মালকিন, যাকে সে নিজে বিয়ে করতে চেয়েছিল, এমনকি ছেলেমেয়েরা বিরোধিতা না করলে বিয়ে করেও ফেলত, সেই কিনা এখন তারই এক ছেলের প্রণয়িনী। তোমায় সব কথা বলতে পারছি কারণ তোমার সাথে ব্যাপারটা আলাদা। তোমার মতন একজন বন্ধুকে মনের সব কথা খুলে বলা যায়। আচ্ছা, আমার সম্পর্কে তোমার কি মতামত? আমি যে কার সম্বন্ধে কি ভাবি বা কি মনে করি আমি নিজেই জানি না, তোমার ক্ষেত্রে তো আরোই জানি না। ফ্রেড, আমি খুব সেকেলে ধরনের একজন মহিলা, সদ্য প্রেমে পড়া একজন নারী, আ উম্যান ইন লাভ। তুমি কি কোনোদিন? না। আমিও আর 5 জন বিধবা মহিলার মতোই নিজের সন্তানের সুখের দিকে তাকিয়ে সুখী ছিলাম ফ্রেড। ঠিক তখনই মাক্সিম এলো। আমার আমার ছোট্ট পৃথিবীটা নিমেষে ভেঙে চুরে তছনছ হয়ে গেল। সাথে লেডি অফ দ্য ম্যানরের ভাবমূর্তি গেল হারিয়ে। যে নিজেকে এতদিন পুরোপুরি সুখী, স্থায়ী, পরিণত একজন নারী মনে করত, সে হঠাৎ নতুন করে সব দেখতে শিখল। ভালোবাসা কেমন যেন বজ্রাঘাতের মতো আচমকা জীবনে আসে, তাই না? খুব বোকা বোকা শোনাচ্ছে, তাই না? এই এই তুমি নিশ্চয়ই আমায় পাগল ভাবছো ফ্রেড। মনে মনে হাসছো না তো? না না। এক মুহূর্তে সব যেন কেমন ওলট পালট হয়ে গেল। যেসব জিনিসকে এতকাল এড়িয়ে চলেছি সেসব জিনিসই জীবনে ঘটতে লাগলো। একটা অর্থহীন অথচ মধুর আনন্দে জীবনটা ভরে গেল। প্রথমবার ত্রিস্তান আর ইসোল্ডের কাহিনী প্রাণ দিয়ে অনুভব করলাম। ক্লেভসের রাজকন্যার বিভৎস আবেগ, যন্ত্রণা অনুভব করলাম। বুঝতে পারলাম মাদাম বোভাগির মর্মার্থ। বই পড়লে শুধু শিক্ষাই হয় ফ্রেড, কোনো কিছু বুঝতে বা অনুভব করতে শেখায় ভালোবাসা। সোলজ, খুব অবাক হচ্ছে তাই না? সেটাই তো স্বাভাবিক। ভালোবাসাই তো মানুষকে অবাক করে। কিন্তু কিন্তু এইসবের পরিণতি কোথায়? কোথাও না, কোনো পরিণতিই নেই। আর তাতে কিছু এসেও যায় না। আমি তো অন্ধ নই, স্পষ্ট দেখতে পাই যে এর কোনো ভবিষ্যৎ নেই। আমার কোনো কিছু প্রত্যাশা করার জায়গাটাই নেই। শুধু এটুকু জানি যে একটা জলজলে অগ্নিশিখার মতো অবিরত অন্ধকারকে গ্রাস করে আমি চলেছি। আমার মতো করে যদি কোনোদিন কাউকে ভালোবাসো, তবে বুঝবে ফ্রেড, তখন প্রতিদানে ভালোবাসা পেলে কি পেলে না তার ম্যাটার করে না। সোলজ মাই ডিয়ার, কিন্তু মাক্সিম। না, ও আমাকে ভালোবাসে, বা অন্তত ও ভাবে যে ও আমায় ভালোবাসে, আর সেটাই সব কিছু। আমি ওর মনের সব কষ্ট, সব দুঃখ ভুলিয়ে দিতে চাই। অন্তত কয়েকটা মুহূর্তর জন্য এটা তো ভাবে যে ও আমায় ভালোবাসে, শুধু নিজেকে নয়। মাই ডিয়ার, প্লিজ প্লিজ, আর যাই করো আমায় করুণা করো না। আমি মাক্সিমের কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকব। আর ক্লথ? হ্যাঁ, ক্লদও কৃতজ্ঞ থাকবে। আমিও আর 5টা মায়ের মতোই হিংসুটে ছিলাম। আর এখন যদি ক্লদ কারো প্রেমে পড়ে, তবে আমি বেশ স্বাভাবিকভাবেই নেব, আর তার ফলে ক্লদ আর আমার মধ্যে বোঝাপড়াটাও ভালো হবে। দুঃখের বিষয় যে সব মায়েরা মিস্ট্রেস হয় না, তার প্রেমে পড়ে নতুন জীবন দর্শনও বোঝে না। তার থেকেও খারাপ ব্যাপার হলো, যে মানুষটা তোমাকে এত কিছু অনুভব করিয়েছে, তোমাকে পরীর আসনে বসিয়েছে, তাকেই হয়তো আবার আমায় বন্দি করতে হবে। ফ্রেড, ওর সাথে কথা বলতে হলে প্লিজ খুব শান্তভাবে বলবে, একটু ফ্রেন্ডলি। ওর বাড়ির লোকজনের মতো ওর সাথে মুখ ঝামটা দিয়ে কথা বলো না প্লিজ। হয়তো কখনো কখনো দরকার হয়, তবুও। বেশ, তাই হবে। তবে একটা শর্তে, তুমি নিজে গিয়ে ওকে বলবে যে আমি কে এবং কেন এসেছি। হোয়াট? হ্যাঁ, তোমাকেই বলতে হবে। আমি মিথ্যে পরিচয় কাউকে ধরতে চাই না বা কথা বলতেও চাই না। আমি এখানে বসছি, তুমি গিয়ে বলো। ওকে সমস্ত কথা জানিয়ে দিলে ও কিন্তু পুরো ঝিনুকের মতো খোলসেঁটে বসে থাকবে। সে তখন আমি দেখব, দেব না। ও হ্যাঁ, তোমার তো আবার এসব ব্যাপারে অভিজ্ঞতা আছে। ওসব বলো না প্লিজ। ডাকছি ওকে।
পাশের দরজাটা খুলে মুখ বাড়িয়ে সোলন্স ডেকে উঠলেন। মাক্সিম, মাক্সিম, নিচে এসো। ঠিক আছে, আসছি। ও আসতে চায়নি। প্লিজ প্লিজ ওর সাথে অফিসিয়াল ব্যবহার করো না। ঠিক আছে, চিন্তা করো না। দরজার সামনে এবার দেখা গেল মাক্সিমকে। বেজার মুখ করে দাঁড়িয়ে আছে সে। সোলন্স বললেন, মাক্সিম, ভিতরে এসো। ওখানে প্যাঁচার মতো মুখ করে দাঁড়িয়ে থেকো না। তুমি আমাকে প্রমিস করেছিলে। কিচ্ছু প্রমিস করিনি। তোমার সাহায্য দরকার। ফ্রেড, আমার এই বর্বরটার সাথে আলাপ করিয়ে দিই তোমায়। ভয় পেও না মাক্সিম, তোমার বাড়ির কেউ জানে না যে আমি এখানে এসেছি, আর আমিও ওদের বলবো না যে তোমার সাথে আমার দেখা হয়েছে। মাক্সিম, ফ্রেডরিক আমায় জাস্ট এইমাত্র একটা গোপন কথা বলল। ও এখানে এসেছে একটা অফিসিয়াল কাজে। ও এই বেনামি চিঠির কেসটার দায়িত্বে আছে। ও, তার মানে ও একটা পুলিশের ঘুঘু। মাক্সিম, এই, তুমি পুলিশের লোক? যদি তুমি চাও। একদমই চাই না। হ্যাঁ, একদমই চাই না। এ ঠিক করে বলো তো, কে তুমি? আমি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ব্যুরোর প্রতিনিধি। মানে চ্যাপ্টা পা আরশোলা, তাই তো? বা টিকটিকি? শোনস, এই তোমার লুকিয়ে রাখা আমায় পুরো একটা জঘন্য পুলিশের মুখোমুখি এনে ফেললে। হ্যাঁ, ভদ্রভাবে কথা বলো মাক্সিম। ফ্রেডকে তো ওর কাজটা করতে হবে নাকি? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এই কাজটাকে ও তোমার মতোই ঘৃণা করে, আর এটাই ওর শেষ কেস। এরপর ও তোমার বাবার সাথে পার্টনারশিপে ব্যবসা করবে। হ্যাঁ, ভালোই তো। বাপির ফার্মে ওই কতগুলো পুলিশেরই যা একটু অভাব ছিল। যথেষ্ট হয়েছে মাক্সিম। ফ্রেড আমার বন্ধু, আর আমি চাইবো তুমিও ওকে বন্ধু হিসেবেই মনে করো। ও মা, তাই? এতক্ষণ বলনি কেন? এবার বুঝলাম। মেকি ভদ্রতায় ফ্রেদের দিকে হাত বাড়ালো মাক্সিম। নমস্কার মেসিও, আপনার সাথে পরিচিত হয়ে আমি আপ্লুত বোধ করছি। আপ্লুত। তাও ভালো। তোমাদের দুজনকে একসাথে রেখে যাচ্ছি। ক্লদকে একটা চিঠি লিখতে হবে। পরে কথা হবে ফ্রেড। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে গেলেন সোলন্স। ঘরে এখন শুধু মাক্সিম আর ফ্রেড। মাক্সিম বলল, যাক, এবার একটা পরিবর্তন হলো বটে। এতদিন অবধি শুধু মিলিটারি পুলিশের পাল্লাতেই পড়েছি। তোমার মতন সিভিলিয়ান মামুদের সঙ্গে আগে আলাপ হয়নি। বটে। না, হয়নি বলা ভুল। একবার হয়েছিল। তুনোতে আমাকে গ্রেপ্তার করার পরপরই পাহারাদার দুটোকে ধরাশায়ী করে দৌড় লাগাই। হাতে তখনও হাতকড়া বাঁধা। ছুটতে ছুটতে একটা গ্রামে ঢুকে পড়ি, আর বেশ উঁচু একখানা পাঁচিলের ধারে লুকিয়েও পড়ি। ওখানে কতগুলো মেয়ে বসেছিল। ওরা ওই পাথর ভাঙার কাজ করছিল। তো সেই পাথর দিয়ে ওরা হাতকড়াটা ভাঙার চেষ্টা করে, কিন্তু মালটা এত শক্ত ছিল যে শেষ অবধি ভাঙা গেল না। বেগতিক বুঝে সেখান থেকে সরে পড়লাম। সন্ধে ওই হাতকড়া বন্দি হাত দুটো একটা টুপির তলায় লুকিয়ে বসে একখানা গোটা কনসার্টও দেখে ফেললাম, বোঝো। তারপর অন্ধকার নামলে পরে অলিগলি ঘুরে আমাদের এই গ্রামে ফেরার চেষ্টা করছিলাম। আর তখনই চৌমাথার মোড়ে তোমার এক জাত ভাই আমাকে একেবারে জাপটে ধরল। আই এম সরি, আমি একান্তই দুঃখিত। এবার বুঝতে পারছো তো যে আমি কেন তোমাকে পছন্দ করছি না? আমার মনে হয় না যে তুমি খুব বেশি লোকজনকে পছন্দ করো। আমি সকলকে ঘৃণা করি সবাইকে। সোলঞ্জকেও? ওর কথা আলাদা। তা ও কি বলছিল তোমায়? ওর ভালোবাসার কথাই বলছিল। সেই ভালোবাসাটা যাতে কোনো ভূতের দ্বারা আহত না হয় সেটা দেখা আমার কর্তব্য। ভূত? কোন ভূত? শোনো মাক্সিম, তোমার বয়সে হয়তো ফ্লার্ট করাটা চলে, কিন্তু সোলঞ্জের বয়সে সেটা আর চলে না। ও তোমায় সত্যি সত্যি ভালোবাসে, সেই জন্যই ভূতের প্রসঙ্গটা এলো। তুমি কি ওকে ভালোবাসো? অবশ্যই। তুমি কি ওকে ভালোবাসো নাকি শুধু ওর ভালোবাসা পেতে চাও? বেশিরভাগ মানুষই কিন্তু সেটাই চায়। হ্যাঁ, আমিও আর সকলের মতোই ভালোবাসা পেতে চাই। এই ভয়টাই করেছিলাম। ভালোবাসা পেয়ে আহ্লাদে মাথায় উঠতে চাও, তাই তো? ওয়ান্ট টু বি স্পয়েলড। আমার জায়গায় থাকলে কেউ স্পয়েলড হয় না। আমার মতন অন্ধকারে থাকলে কিন্তু এখন তুমি মুক্ত মাক্সিম, সেটা ভুলে যেও না। জাগেন, সোলঞ্জ তোমাকে বলেছে যে আমি এখানে টাইপরাইটার কেসের তদন্তে এসেছি। খুব ভালো। আশা করি তুমি কেসটা সলভ করবে।
করেছি। গতকাল রাত্রে মার্গত স্বীকার করেছে। কি স্বীকার করেছে? স্বীকার করেছে যে ওই হলো সেই টাইপরাইটার, বেনামি চিঠির রচয়িতা। আর তুমি ওকে বিশ্বাস করেছো? এক বর্ণও না। যাক, তোমাকে দেখে যতটা বোকা বলে মনে হয় তুমি আসলে ততটাও বোকা নও, এটা বুঝতে পারলাম। গুড, প্রিটি গুড। অসংখ্য ধন্যবাদ। তো এইটুকুই বার করতে পেরেছো? না, 8 জন অপরাধীকে খুঁজে পেয়েছি। বাবা, 8 জন? হ্যাঁ, মার্গতের আগে আরো 7 জন ছিল। 7টি গণ্ডমূর্খ নির্বোধ, যারা মার্গতের মতোই ফুলিয়ে ফাঁপিয়ে মন গড়া স্বীকারোক্তি দিয়েছে। কিন্তু কেন? ভালো প্রশ্ন। আমার মনে হয় খবরের কাগজ, গোয়েন্দা উপন্যাস বা গ্যাংস্টার সিনেমা সবকিছুরই অবদান আছে এর পেছনে। এসব ছেলে মানুষগুলো মনে করে যে নিজেদের একটু নাটকীয়ভাবে পেশ করতে পারলেই বুঝি হিরো হওয়া যায়। সস্তা মেকি পাবলিসিটি পাওয়ার জন্য যে অপরাধ কখনো করেনি তাও এরা স্বীকার করতে রাজি। হয়তো কখনো সেসব তারা আগে কল্পনাও করেনি, শুধু লাইমলাইট পাওয়ার জন্য এত চেষ্টা। মাগতের স্বভাবের সঙ্গে মিলে যাচ্ছে বটে। ও স্টুডিও, নাটকের কস্টিউম, আর ওর লেখা সব ওই রং চড়ানো নাটকগুলো। আচ্ছা, ও তোমাকে যে যে কথাগুলো বলেছে সেগুলো নিজে বিশ্বাস করে তো? হ্যাঁ, অবশ্যই করে, কিন্তু ওর কথাবার্তায় তোমার নামটাও জড়িয়ে আছে কিনা, তাই আমি ভাবলাম তোমার সাথেও একবার আলাপ করি যাই, যাতে। এই বাজে কথা, বাজে কথা, বাজে, একেবারে বাজে কথা। আমি ওকে কিচ্ছু বলিনি আমি। কথার মাঝেই হঠাৎ চুপ করে যায় মাক্সিম। ফ্রেড বলে ওঠেন, কি বলনি? আর কি বিষয়ে বলনি? দ্রুত প্রসঙ্গ পাল্টে ফেলার চেষ্টা করলো মাক্সিম। বলল, না মানে আমি বলছিলাম যে মানে ওর সমস্যাটা হচ্ছে, মানে আমার এই যে অপরাধী জীবনটা, এটা নিয়ে ও খুব রোমাঞ্চিত, মাচ এক্সাইটেড। তো মাহাকতের কাছে আমি আসলে একটা গল্পের চরিত্রের মতন। বুঝতে পারছি। কি অদ্ভুত একটা যুগে বাস করি, তাই না? কেউ নিজের জীবন বাঁচে না, শুধু পরের জীবন কল্পনা করেই সন্তুষ্ট। বই পড়ে হোক বা সিনেমা দেখে। সেই জন্যই তো এতগুলো মিথ্যে নাটকীয় স্বীকারোক্তি। মানুষজন আসলেই এসব উপন্যাসের শিকার, ভিকটিমস অফ ফিকশন। হ্যাঁ, এটা ঠিক। মাহাকত প্রচুর বই পড়ে। কিন্তু ক্রিমিনালদের ব্যাপারটা আলাদা। ওরা এই করেই পার পেয়ে যায়। তুই ঠিক কি বলতে চাইছো বলো তো? ও কিছু না, কথার কথা বলছিলাম আর কি। ও এই খেলাটা আমি জানি। মানে কোন খেলা? এই যেটা তুমি এখন আমার সাথে খেলছো, ক্যাট অ্যান্ড মাউস গেম, বিড়াল ইঁদুর খেলা। আমিও একসময় একটা বিড়াল আর ইঁদুরকে চিনতাম, জানো তো। তারা তুলুয় একটা পানশালায় খেলা করত। প্রতিদিন বিড়ালটা ইঁদুরের গর্তের সামনে বসে অপেক্ষা করত, তারপর সেই বেরিয়ে এলে দুজনে মিলে খেলা করত। একদিন নেহাত দুর্ঘটনাবশতই বিড়ালটা ইঁদুরটাকে মেরে ফেলল। তারপর থেকে রোজই বিড়ালটা হাপিত্তেশ করে ইঁদুরের গর্তের সামনেই বসে থাকতো, খাওয়া দাওয়াও ছেড়ে দিল। শেষমেশ দুঃখে মরেই গেল। তুমি বলতে চাইছো যে আমার জন্য তোমার করুণা হয়? না, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় আমিও সেই বিড়ালটার মতোই, যে ক্রিমিনালদের পছন্দ করে, তাদের জন্য হাপিত্তেশ করে আর তোমায় সাহায্য করতে চায়। আরে রাখো রাখো রাখো, এসব আমি আগেও শুনেছি। এই চুকুকা কেউ বকবে না, কেউ মাপবে না, ওসব বাসি ডায়লগ না অন্য জায়গায় গিয়ে দিও। হ্যাঁ, বন্ধু বন্ধু ভাব দেখানো 2 নম্বরই পার্টি আমার অনেক দেখা আছে, অনেক। একজন অপরাধীকে ধরা এত কঠিন কেন জানো মাক্সিম? কারণ সে বেশিরভাগ সময় নিজের মন গড়ায় একটা পৃথিবীতে ডুবে অদৃশ্য হয়ে থাকে। ধরো ব্যাপারটা অনেকটা এই রকম। আমি এরোপ্লেনে করে দ্রুত গতিতে ছুটে চলেছি, আর ককপিটের মধ্যে একটা মাছি আমার মুখের উপর বাঁ দিক থেকে ডান দিকে হেঁটে চলেছে। মাছিটা খেয়ালও করছে না যে আমি কতটা গতিতে চলেছি, আর আমিও খেয়াল করছি না যে সে কতটা গতিতে আমার মুখের উপর দিয়ে হাঁটছে। কিন্তু ওই মাছিটা যদি ভাবতো যে, তার মানে ও যদি তোমার ওই হুমদো থোবড়া এসে আছড়ে পড়তো, তাহলে তুমিও বুঝতে পারতে যে ওর অস্তিত্ব আছে, তাই তো? মাক্সিম, ফ্রেড, তোমাকে আবারও বলছি, আমার সঙ্গে বন্ধুত্ব পাতাবার চেষ্টা করো না। সালা পুলিশের কুত্তা, চল হাট। মাক্সিম, একটু মুখ সামলে কথা বললে হয় না? কেন, কি জন্য? হ্যাঁ, কি জন্য? হ্যাঁ, আমি জানি যে আমি দুর্বল, অসহায়, কিন্তু এতটাও নই যে তুমি আমাকে সালা দয়া দেখাবে আর তাতে আমি ভুলে যাব। আরে আস্তে, সোলঞ্জ শুনতে পাবে। শোনো,
লোকের ঘরে আড়ি পেতে কথা শোনার স্বভাব হয়তো তোমার থাকতে পারে, সোলঞ্জের নেই। শি ইজ অ্যান অনারেবল লেডি। তাছাড়া এ বাড়ির কাজের মেয়েটা কালা, আর মালিটা পার্কের একদম ওই ধারে কাজ করছে। তা আমরা তো বেশ একলাই আছি এখানে এখন। তো তুমি জানতে চাও তো যে টাইপরাইটার আসলে কি? বলো বলো বলো। নিজের বুক চাপড়ে নিতে পারো মিস্টার ফ্রেড। তুমি তাকে ধরে ফেলেছ। ভাগত টাইপরাইটার নয়, টাইপরাইটার হলাম আমি। আশা করি মার্গাতের তুলনায় তোমার বেশি প্রমাণ আছে। আমাকে বাকিদের মতো বাদের খাতায় ফেলো না কিন্তু। আমার সম্বন্ধে আমি সব কিছু তোমাকে বলতে রাজি আছি, কিন্তু এভিডেন্স আমি দেখাবো না, কিছুতেই দেখাবো না। আমি লেখা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমার পরিবার আর গোটা শহরটা ভয়ে একেবারে স্নান করে যাচ্ছে। আমি কিন্তু তোমাকে আগেই সতর্ক করেছি, এবার বাড়াবাড়ি করলে কিন্তু গ্রেপ্তার করতে বাধ্য হব। বললাম তো, আমার সম্বন্ধে আমি সব কিছু তোমাকে বলতে রাজি আছি, কিন্তু এভিডেন্স আমি দেখাবো না। ঠিক আছে, বলো বলো, আমি শুনছি। গ্লাস হাউস থেকে তখন সবে বেরিয়েছি। গ্লাস হাউস? কাঁচের ঘর, মানে ডিটেনশন ব্যারেক? আমার কাছে ওটা জাস্ট একটা কাঁচের ঘর, আ ড্যাম গ্লাস হাউস। ঠিক আছে, এবার বলতে দাও। তো তখন পকেটে একটা কানাকড়িও ছিল না, খিদেই মরছিলাম। শীর্ণ শরীরে পুরনো শতচ্ছিন্ন ইউনিফর্মটা পুরো একেবারে কাকতাড়ুয়ার মতো ঝুলে থাকতো। তখন এখানে এলাম, মনের মধ্যে ছিল শুধু একরাশ প্রতিশোধ স্পৃহা। কি করে আমার পরিবারকে উত্তক্ত করে মারব। জঙ্গলের মধ্যে যে একটা কাঠুরের কুঁড়ে ঘর আছে এটা আমার জানা ছিল, তো সেখানে গিয়ে থাকতে শুরু করলাম। কাঠকুটো দিয়ে আগুন জ্বেলে জায়গাটা গরম করলাম, আর খাবার দাবার ওই চুরি চামারি করে এনে খেতে লাগলাম। রাতের বেলা যখন এই মৃতপ্রায় শহরটায় হেঁটে বেড়াতাম আর দেখতাম চারদিকে শুধু সারি সারি বন্ধ দরজা আর দোকানের বন্ধ ঝাঁপ, বুকের পাঁজরে হৃদয় লুকিয়ে রাখার মতোই সন্তর্পণে কত গোপন গভীর কাহিনী লুকিয়ে আছে তাদের ওপারে। তো একদিন ভাবলাম ওই বন্ধ দরজার আগল আমি ভাঙব। কিভাবে? বেনামি চিঠি লিখে, মৃত্যুর পরোয়ানা ছড়িয়ে। ধীরে 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 পুরো প্ল্যানটা আমি সাজিয়ে ফেললাম। সোলঞ্জের ছেলে ক্লদ আর অন্যান্য কয়েকটা বাচ্চা, ওদের সঙ্গে বেশ বন্ধুত্ব পাতিয়ে ফেললাম। আর এটাই ছিল সবচেয়ে মোক্ষম ব্যাপার। খাবার আনার সাথে সাথে ওরা আমাকে প্রতিবেশীদের হাঁড়ির খবরও দিতে শুরু করলো। বাড়িতে যা দেখতো বা শুনতো সেগুলোই আমার কানে গিয়ে একেবারে পুরস্কারের মতো তুলে দিত, মাই রিওয়ার্ড। সমস্ত স্ক্যান্ডাল এভাবেই জড়ো করতাম। বাহ, বেশ চালাক ব্যাপার তো। তারপর হঠাৎ একদিন নিউমোনিয়ায় পড়লাম। ক্লদ তখন আমাকে ওর মায়ের কাছে নিয়ে এলো। আমি এখানে আসতে চাইনি, সত্যি বলছি, কিন্তু আমার দরকার ছিল একটা টাইপরাইটার। আর তাছাড়া ভেবেছিলাম যে আমার এই মালেমখতে থাকাটা আমার বাবাকে অপমান করার পক্ষে যথেষ্ট হবে। ব্যাস এইটুকুই? একটা জিনিস আমার হিসেবের মধ্যে ছিল না, আমি এটা ভাবিনি যে সোলঞ্জ আমার প্রেমে পড়ে যাবে। কিন্তু সেটা হয়তো তোমার সুবিধাই হয়েছে, তাই না? প্রথম তাই ভেবেছিলাম, কিন্তু ক্লথ চলে যাবার পর সবকিছু বদলে গেল। মানে? তখন আমিও সোলঞ্জের প্রেমে পড়ে গেলাম। তা সত্ত্বেও চিঠি টাইপ করাটা চালিয়ে গেলে? হ্যাঁ, পুরো শহরটা সোলঞ্জের নামে মিথ্যে কেচ্ছা রটিয়ে ওকে প্রায় এক ঘরে করে রেখেছে। ওই সমস্ত লোকগুলোকে একটা উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম আমি, উচিত শিক্ষা। তার মানে এই শহরের লোকজন যে সোলঞ্জকে অপছন্দ করে সেটাকে কাজে লাগালে? দেখো, আমি শুধু আমার মনের কোণে জমে থাকা ওই চরম ঘৃণা ছাড়া আর কিচ্ছু ভাবিনি, কিচ্ছু না। এমনকি সোলঞ্জের ভালোবাসাও আমার ওই প্রতিশোধ স্পৃহা দমন করতে পারেনি। একদিন দেখলাম যে এই পাশের বাড়ির পুরনো বাড়িওয়ালার কাছে একটা টাইপরাইটার আছে, তো ও, সেই টাইপরাইটারটা ব্যবহার করলে? এই জেরা হচ্ছে এটা, হ্যাঁ? একদম বাড়তি প্রশ্ন করবে না বলে দিচ্ছি, একদম না। হ্যাঁ, আমার দুর্বলতার সুযোগ নেবে না, একদম একদম না, বলে দিলাম। কে তোমায় প্রশ্ন করেছে? তুমি তো নিজে থেকেই সবকিছু বলছো আমায়। ইচ্ছে করলে নাই বলতে পারো, তুমি সম্পূর্ণ স্বাধীন। স্বাধীনই থাকতে চাই, যতক্ষণ আমি সহ্য করতে পারবো। তারপর কিন্তু আমার সহ্যের বাঁধ ভাঙবে। তাই তোমাকে সাবধান করছি যে আমার সাথে লাগতে এসো না। আমার সহ্যের কিন্তু একটা সীমা আছে ফ্যাদ।
কে কি লাগতে আসছে? তুমি আশ্চর্য তো। প্রথমে স্পাইং করতে এসে শখ মেটেনি, এবার ভুলভাল প্রশ্ন করে আমাকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করছো। তুমি বুঝতে পারছো না? তুমি আমার দম বন্ধ করে দিচ্ছ। ইউ আর অ্যাসফিক্সিয়েটিং মি। তুমি এইভাবেই আমাকে মারতে চাও তুমি। তোষ, পাগলামি করো না তো। তুমি আমায় কিছুই বলনি। চাপ সালামি তুক। নিজেকে বিশাল চালাক ভাবো, তাই না? হ্যাঁ, বিশাল চালাক ভাবো নিজেকে। ভাবছো এভাবে আস্তে আস্তে আমাকে কোণঠাসা করে নিজের কাজ হাসিল করবে। তুই আমাকে তুমি চেনো না বাছা। যা খুশি করো, মারো, ধরো, অ্যারেস্ট করো, আমার জাস্ট কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। নাও, কিসের জন্য অপেক্ষা করছো? আমাকে গ্রেফতার করার জন্য যথেষ্ট প্রমাণ এখনো পাওনি? ধরো আমাকে, পড়াও হাত করা। কাম অন। তুমি হাল ছেড়ে দিচ্ছ সেটা ভালো কথা, কিন্তু একটাবারও কি ভেবে দেখেছো যে নিরপরাধ ভদ্র ঘরের লোকজনকেও তুমি এইসবের মধ্যে টেনে এনেছো? কি? মার্গতের কথা একবারও ভেবে দেখেছো? মাগত জাহান নামে যাক, জাহান নামে। আর সোলঞ্জ? হ্যাঁ, সোলঞ্জ মানে, ও মাই গড। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বলছি। দু হাতে মাথা চেপে বসে পড়ল মাক্সিম। বোঝা গেল বিষয়টা এই দৃষ্টিকোণ থেকে সে ভেবে দেখেনি। হে ভগবান, কি করবো আমি এখন? এই শোনো, তুমি প্লিজ আমাকে গ্রেফতার করো। এসবের একটা শেষ হোক, প্লিজ প্লিজ প্লিজ, কাম অন, অ্যারেস্ট মি। গাধার মতো আচরণ করো না মাক্সিম। কেউ চাইলেই আমি তাকে গ্রেপ্তার করতে পারি না। অতর্কিতে ধরা পড়া বা গ্রেপ্তার হওয়া যতটা সহজ, ধরা দেওয়া বা গ্রেপ্তার করানো ততটা সহজ নয়। অপরাধী যেভাবে নিজেকে বাঁচাবার জন্য অ্যালিবাই জড়ো করে, তুমিও সেইভাবেই নিজের বিরুদ্ধে মিথ্যে প্রমাণ জোগাড় করে রেখেছো। এত সহজে আমি তো তোমাকে অ্যারেস্ট করতে পারি না। একটা লোককে চিনতাম জানো তো, যে হঠাৎ একদিন পাগলের মতো থানায় এসে বলতে শুরু করলো যে ও একজন খুনি এবং ওকে তক্ষুনি গ্রেপ্তার করা হোক। অনেক জোর করা সত্ত্বেও কেউ তার কথা বিশ্বাস করলো না। শেষে আমি ওকে গ্রেপ্তার করি সেই খুনের ঘটনাস্থল থেকে। সেই দিনটা আমার আজও মনে আছে। শুধু ধরা পড়তে চায় বলে লোকটা রোজ রাতে ওই খুনের জায়গায় যেত, সকাল অবধি সেইখানেই থাকতো। আমি সেদিন পেছন থেকে আলতো করে ওর কাঁধে হাত রেখেছিলাম। ও চমকে ঘাড় ফিরিয়েছিল আমার দিকে। মাক্সিম, সেই দৃষ্টি আমি কোনোদিনই ভুলব না। ও আনন্দে অজ্ঞান হয়ে গিয়েছিল। আনন্দে? কি ভয়ানক! হ্যাঁ, সেটাই। কোনো মানুষকে গ্রেপ্তার করাটাও ওই ধরা দেওয়াটার মতোই ভয়ানক। আশা রাখি তোমার সাথে আমায় সেরকম কিছু করতে হবে না। এমন সময় দরজার বাইরে থেকে সোলঞ্জের কণ্ঠস্বর শোনা গেল। আমি ভিতরে আসতে পারি কি? আশা করি তোমরা ঝগড়া করছো না। দরজা খুলে এবার ঘরে ঢুকলেন সোলঞ্জ। তার হাতে একটা চিঠি। আরে না, আমরা এখন বেশ ভালো বন্ধু। মালেমখতে আর একটা মিরাকল। মাক্সিম আমায় অনেক সাহায্য করেছে। গোটা চত্বরটাই তো একেবারে হাতের তালুর মতো চেনে। আমি ওকে বললাম। কি? আমি বললাম যে আরে বাদ দাও তো সোলঞ্জ, ও আমাকে কারোর সন্ধানই দিতে পারেনি। কি করে দেবে বলো তো? এই জায়গাটাও ভালো করে চেনে বটে, কিন্তু এই বিশাল জন অরণ্যের মধ্যে তো কাউকেই ছেড়ে না। ওই বাইরের দিকে জঙ্গল চত্বরে যদি খুঁজতে হতো তাহলে পারতো, কারণ ওখানেও সবাইকে চেনে। পায়ে পায়ে ফ্রেড এসে দাঁড়ালেন জানালার ধারে। আপন মনেই স্বগতোক্তির ঢঙে বললেন, বুঝি না এই সুন্দর প্রকৃতিতে ঘেরা একটা শহরের মানুষজন কিভাবে একে অপরকে এতটা ঘৃণা করতে পারে। তোমার বাড়ির সামনের পার্কটা খুবই সুন্দর। আরে, হঠাৎ থেমে গেলেন ফ্রেড। তার দৃষ্টি জানালার বাইরে স্থির। সোলঞ্জ বললেন, কি ব্যাপার, কাউকে দেখতে পেলে নাকি? এমন কাউকে যাকে তুমি এই মুহূর্তে একেবারেই আশা করো না। তবে আমি নিজে খুব একটা অবাক হচ্ছি না যদিও। নিশ্চয়ই মা কথা আসছে। আরে বাস, তুমিও তো বেশ ডিটেকটিভ হয়ে উঠেছো। মা গড! ও এখানে কি চায়? আমাকে দেখতে পেয়েছে। প্রত্যুত্তরে হাত নাড়ালেন ফ্রেড। সোলঞ্জ এবার মাক্সিমকে বললেন, মাক্সিম, শিগগির লুকিয়ে পড়ো। আমি সেটাই করতে যাচ্ছিলাম। ওর সাথে এখানেই কথা বলবো। ও যেন ভাবে যে আমি আর ফ্রেড শুধু এখানে ছিলাম।
মাক্সিম ঘর থেকে বেরিয়ে যাবার ঠিক সাথে সাথেই মাগত এসে ঢুকলো ঘরে। এভাবে হুট করে চলে এলাম বলে আশা করি কিছু মনে করনি। আঙ্কেল ফ্রেড, যাই হোক, মনে হয়েছিল ওকে হয়তো এখানে এসে দেখতে পাবো। আই হোপ তোমাদের খুব ডিস্টার্ব করলাম না। একদমই না, বস। থ্যাংক ইউ। আমি খুব ক্লান্ত, জানো তো। কাল সারা রাত একটুও ঘুমোতে পারিনি। একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো ভাবলাম একবার ঢু মেরে যাই। আমি তাহলে আসি? এ কি এখনই চলে যাবে? হ্যাঁ, একবার একটু পোস্ট অফিসে যেতে হবে। তোমার কোনো চিঠিপত্র জমা দেওয়ার থাকলে আমাকে দিতে পারো। না না, ধন্যবাদ। আমি নিজেই সন্ধ্যাবেলা বেরোবো, একটু একটু হাঁটাহাঁটিও হবে। তোর সাথে পরে কথা বলবো, আমি জলদি বাড়ি ফিরবো। আরে ভয় পেও না, আমি পালাবো না। আমরা সকলেই জামিনে আছি যে। মানে? ঘর থেকে বেরিয়ে গেলেন ফ্রেড। মাগত সোলন্সকে বলল, সোলন্স, তোমার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছে। হ্যাঁ, ঝগড়া জিনিসটা কি বোকা বোকা, তাই না? এরকম একটা চড়ুই পাখির বাসার মতো শহরে বন্দী হয়ে থাকার সবচেয়ে বড় কুফল তো ওটাই সোলন্স। হঠাৎ হঠাৎ সবাই সবার কাছে খারাপ হয়ে যায়। কি অদ্ভুত না? যাকগে, আমরা তো সব মিটিয়েই নিয়েছি। কোনো খবর? খবর? মাক্সিম ফিরেছে? না, কোনো চিহ্নই নেই। স্ট্রেঞ্জ, অদ্ভুত তো। আজ সকালে তোমাকে এতখানি শান্ত দেখে ভাবলাম সব হয়তো আবার ঠিকঠাক হয়ে গেছে। তুই ভাবছিস আমি মাক্সিমকে নিয়ে দুশ্চিন্তা করি? একেবারেই না। ওর যখন খুশি ও আসেই যায়। আমি শুধু ওকে একটু সাবধান হতে বলি। সত্যি বলতে, এই মালামখতে একজন মধ্যবয়স্কা মহিলার সাথে ও একেবারে বোর হয়ে যায়। তুমি মধ্যবয়স্কা? বাজে কথা বলো না সোলন্স। প্রত্যেকবার যখন তোমায় দেখি তখন মনে হয় তোমার বয়সটা আরো কমে গেছে, আর তুমি আরো আরো বেশি সুন্দরী হয়ে গেছো। তার উপর এখন তোমাকে এত খুশি দেখাচ্ছে যে মনে হচ্ছে একটা কোনো গভীর গোপন আনন্দ তোমাকে একেবারে বেঁধে ফেলেছে। ব্যাপার কি গো? বেঁধে ফেলেছে? হ্যাঁ, আমার মনে হয় এর কারণ হলো কি? কারণ তুমি মাক্সিমকে তোমার কাছে পেয়েছো সোলন্স। এখন তো আবার ক্লদও বাড়িতে নেই, তোমরা দুজন একা আছো। স্বাভাবিকভাবেই। কি যাতা বলছিস? তুই কি বলতে চাইছিস মাগত? কেন বেকার অস্বীকার করছো বলো তো? মাক্সিম তো নিজেই একটা আস্ত প্রলোভন। আর যেরকম রোম্যান্টিক কায়দায় এসে তোমার এখানে উঠেছিল, সেখানে তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমি প্রায় ওর মায়ের বয়সী। হ্যাঁ, জানি তো। আর সেই জন্যই পাস্কাল যখন প্রথম বলেছিল যে তোমরা দুজনে আসলে লিভ টুগেদার করছো, তখন আমি একদমই বিশ্বাস করতে পারিনি। আমার মনে হয়েছিল পাস্কালের ধারণাটাই ভুল, তাই আমি তোমাকে ডিফেন্ড করেছিলাম। অসংখ্য ধন্যবাদ। এখন দেখছি কাল রাতে আমি তোদের বাড়িতে যাওয়ায় বেশ নানা ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছে। তুমি খুব অবাক হচ্ছ, তাই না? পাস্কাল এ ব্যাপারে এতটাই নিশ্চিত ছিল যে আমাকেও প্রায় কনভিন্স করে ফেলেছিল। জাস্ট ইমাজিন। শেষ অবধি পারল? আমি ভেবে দেখলাম এটাই ভালো হবে আমি যদি এখানে এসে ব্যাপারটা নিয়ে সরাসরি তোমার সাথে কথা বলি। দুজন মহিলা, একজন মায়ের মতন আর একজন বলতে পারো একটু কৌতূহলী আর জেলাস। তার মানে তুই মাক্সিমের প্রেমে পড়েছিস? আমি ভেবেছিলাম তুই পাস্কালকে ভালোবাসিস। আরে পাস্কালকে তো সবাই ভালোবাসতে পারে, কিন্তু কেউ ওর প্রেমে পড়বে না সোলন্স। প্রেমে পড়া ব্যাপারটা না পুরো আলাদা। পাস্কাল হলো সুদূর ভবিষ্যতের মতো শান্ত ধীর, আর মাক্সিম একদম বর্তমানের মতো ছটফটে বিপজ্জনক, যাকে সবাই ভয় করে আবার মনে মনে প্রত্যাশাও করে। মাক্সিমকে কেউ ভালোবাসতে পারবে না, কিন্তু মাক্সিমের প্রেমে পড়বে। তোমাকে আসলে ঠিক বোঝাতে পারবো না আমি। এটা বোঝার পক্ষে তুমি বড্ড বেশি বড়। তাহলে কোনটা হতে চাস তুই? মাক্সিমের মিস্ট্রেস না পাস্কালের স্ত্রী? সবকিছু অতটা সহজ নয় সোলন্স। যদিও শুধুমাত্র আমার কাছে ব্যাপারটা খুবই সরল। আমি জানি মাক্সিম এখন তোমার কাছে একটা আরামদায়ক অবলম্বনের মতো, তাই না? তোমার একাকিত্বের সঙ্গী।
আচ্ছা সোলংস, আমি না তোমার কাছ থেকে কিছু পরামর্শ চাই, মায়ের কাছে মেয়ের মতন। অবশ্য যদি তাতে তোমার আপত্তি না থাকে তবে। একেবারেই না, বলে ফেল। তুমি তো জানো সোলংস যে আমি, মাক্সিম আর পাস্কাল ওদের সাথে একই বাড়িতে বড় হয়েছি। ওরা দুজনেই আমার কাছে চিরকাল দুজন কিংবদন্তি চরিত্রের মতো, লেজেন্ডারি। ওদেরকে কোনোদিনও আমার বাস্তবের দুজন মানুষ বলেই মনে হয়নি, আর সেটাই সবচেয়ে খারাপ ব্যাপার। আমি খুব ভালো করে জানি যে মাক্সিম একটা গোল্লায় যাওয়া ছেলে, আর সেদিক থেকে পাস্কাল একদম পারফেক্ট। ওর সাথে থাকলে আমার জীবনটা খুবই সুখে শান্তিতে কাটবে। কিন্তু দেখো, গতকালই আমার পাস্কালকে বলতে হলো যে ও যেন নিজের মনকে ঠিক করে, না হলে হয়তো ও আমাকে হারিয়ে ফেলবে। মানে তার থেকেও খারাপ কিছু, মানে একটা এক্সট্রিম কিছু করতে বাধ্য করবে। কিন্তু পাস্কালের দোষটা কি? সেটা ব্যাখ্যা করা খুব কঠিন সোলংস, বোঝাতে পারবো না তোমায়। পাস্কালের জীবনটা বড্ড সাদা মাটা, ওর চরিত্রে কোনো রহস্য নেই। ও কখন কি বলবে, কখন কি করবে সেটা আগে থেকেই বলে দেওয়া যায়। আর মাক্সিম ঠিক উল্টোটা, তাই তো? কখন কি করবে কিচ্ছু বলা যায় না। যেখানে যখন ওকে চেয়েছিস কখনো পাসনি, তাই তো? এইটাই তো সমস্যা। না সোলংস, মাক্সিমকে আমি যখন চেয়েছি পেয়েছি। আমাদের তো প্রায়ই দেখা হয়। আমি কিছুই জানতাম না। খুব অবাক হলে তাই না? আমি ভেবেছিলাম যে তুমি অবাক হবে। মাক্সিম শুধু মিথ্যেই বলে না, ও একটা ডাবল লাইফ লিড করে। বুঝলে? আমার মনে হয় তুই একটু বাড়িয়েই বলছিস। আমি জানি যে ওই স্যুটটা দেওয়া নেওয়ার ব্যাপারে তোরা দু একবার দেখা করেছিস। হ্যাঁ, সেটা তো আমি গতকালই স্বীকার করেছি, কিন্তু ওটা ছাড়াও আরও ব্যাপার আছে। ওটা তো শুধু শুরু ছিল, তারপর আমাদের দেখা হওয়াটা বন্ধ হয়নি সোলংস। আমি জানি না কেন ও তোমাকে বলেনি। মনে হয়, কি মনে হয়? আরে ও একটা আস্ত গাধা। মনে হয় ও ভেবেছিল তুমি হিংসা করবে। হিংসে? তোকে? হ্যাঁ। উদ্ভট কথাবার্তা বলিস না তো। এটা ঠিক যে তোদের বয়স কম, তুই বা মাক্সিম কারোর পক্ষে আমার বয়সী একজন মহিলার স্নেহকে ঠিকঠাক বোঝা সম্ভব নয়। কিন্তু তা হলেও এটা ভাবা অত্যন্ত অ্যাবসার্ড যে আমি তোকে হিংসে করব। তোরা দুজন ছোট থেকে একসাথে ভাই বোনের মতো বড় হয়েছিস। যদি মাক্সিম তোকে সেরকমভাবে ভালোবাসতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এটা আমার মনে হয় না যে। এক্স্যাক্টলি মাক্সিম ঠিক এভাবেই সবাইকে চমকে দেয়। কিন্তু বিশ্বাস করো, আমার জন্য ব্যাপারটা ওরকম সোজা নয়। আমি জানি পাস্কালকে ছেড়ে দিলে আমি অনেক কিছু হারাবো, কিন্তু এভাবে তো চলতে পারে না। অন্যদিকে আমি আর মাক্সিম একেবারে মেড ফর ইচ আদার, আর এটাই তো আমার কাছে সব। বেশ, তাহলে তো মিটেই গেল। অসুবিধাটা কোথায়? আরে ওই যে পাস্কালটা, ও তো কষ্ট পাবে আমি ওকে ছেড়ে দিলে, সেই ভয়টাই তো পাচ্ছি। কিন্তু এই ব্যাপারটাকেও তো আমি এড়িয়ে যেতে পারবো না, কারণ মাক্সিম যে আমায় ভালোবাসে। মাক্সিম তোকে ভালোবাসে? শুনে অবাক হচ্ছ? তার মানে তুই বলতে চাস যে তুই ওর মিস্ট্রেস? কথাটা শুনেই মাগাতের মুখের ভাব বদলে গেল। মুখ থেকে হাসি চলে গিয়ে একটা আড়ষ্ট ভাব ফুটে উঠল। ও বলল, কোন অধিকারে জিজ্ঞাসা করছো এটা? আমি দুঃখিত, কিন্তু তুই তো বললি যে মেয়ের মতো আমার কাছে পরামর্শ চাইতে এসেছিস। আর সেক্ষেত্রে আমি যদি সত্যি তোর মা হতাম, তবে কিন্তু এইমাত্র তুই আমায় যা যা বললি সেগুলো শুনে আমি যথেষ্ট উদ্বিগ্ন হতাম। তুমি ভয় পেও না সোলংস, আমি মাক্সিমের মিস্ট্রেস নই। কে বললো আমি ভয় পাচ্ছি? কেউ বলেনি, আমি তো নিজেই দেখতে পাচ্ছি। তুমি খুব ভালো একজন মানুষ সোলংস। তুমি ভেবো না, আমি এখনো পাস্কালের বউ হবার মতো উপযুক্ত কুমারীই রয়েছি। যদিও এটা বলতে পারি না যে আমি কোনো সুযোগের সদ্ব্যবহার করব না, বুঝলে? এখানে আমার তো কিছু বলার নেই। যদি তুই আর মাক্সিম পরস্পরকে ভালোবেসেই থাকিস আর তোদের দুজনের মধ্যে এতখানি মিল থেকে থাকে। কি হলো?
সোলস, তুমি জানো না তোমায় কি ফানি দেখতে লাগছে। আমার সব কথা বিশ্বাস করে এত মেকি ভদ্র ভদ্র আচরণ করছো, তোমার মুখটা যা হয়েছে না। ও তাই বুঝি? তুই ঠিকই ধরেছিস মাগত, আমি তোর একটা কথাও বিশ্বাস করিনি। কিন্তু কিছুক্ষণের জন্য হলেও তো বিশ্বাস করেছিলে, অস্বীকার করবে? আমি এটাই বলছিলাম, দেখতে চাইছিলাম তোমার ঠিক কি প্রতিক্রিয়া হয়, আর তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ কিনা। তো কি বুঝলি শেষমেশ? বুঝলাম যে আমি একটা গণ্ড মূর্খ আর পাস্কাল একটা গর্ধ। ভাগ্যিস তুমি আমার বন্ধু সোলস। তাহলে এটাই সত্যি যে তুই আর মাক্সিম ওই স্যুট দেওয়া নেবার দিনই একমাত্র দেখা করেছিস? আরে না, আরো অনেকবারই ওর সাথে আমার দেখা হয়েছে। তবে ওই যে বললাম আমি ওকে ভালোবাসি, ওটা মিথ্যে ছিল, ট্রাস্ট মি। তবে এটা সত্যি যে আমরা লুকিয়ে লুকিয়ে অনেকবারই দেখা করেছি। ও বোধহয় নিজেও জানে না যে ও আসলে আমাকেই ভালোবাসে। এমন ভাব দেখায় যেন জাস্ট বিজনেস পারপাসে দেখা করতে এসেছে। কিসের বিজনেস? ও কিছু না, জাস্ট বিজনেস, ওটা একটা সিক্রেট। হঠাৎ গলার সুর বেশ কয়েক পর্দা চড়িয়ে দিল মাকাত, প্রায় চিৎকার করে বলে উঠল, আসলে আমরা দুজনে মিলে কোলাবোরেশনে কাজ করছি। শুনবে শুনবে গো, কি সিক্রেট বলবো তোমায়? মাক্সিমের গোপন কথা শুনবে? আর ঠিক তখনই ঘটল ঘটনাটা। সিঁড়ির দিকে দরজাটা খুলে ঝড়ের বেগে ঘরের ভিতর ঢুকে এলো মাক্সিম। হুমকির সুরে মাগতকে বলল, ওই তুই কি করছিস এখানে? হ্যাঁ, হা, সোলন্সের বিহ্বল মুখের দিকে তাকিয়ে বাঁকা হেসে মাগত বলল, ভেবো না সোলস, কোথাও কোনো সিক্রেট নেই। কিন্তু যেহেতু আমি জানতাম যে এই ভদ্রলোকের বড্ড বেশি অপরাধ বোধ আর দরজায় আড়ি পাতার অভ্যাসও আছে, মাগত! তাই ভাবলাম বেশ একটু মজা করা যাক। এবার তোর শান্তি হয়েছে? হ্যাঁ, তোকেই তো দেখতে চাইছিলাম। বেশ, দেখা হয়ে গেছে তো, এবার মানে মানে কেটে পড়, যা চল ফট। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি যতদূর জানি যে এ বাড়ির মালকিন তো ছিল সোলস, এমনকি এখনো তাই আছে কি, তাই তো সোলস? তো সোলস নিজে যখন আমাকে বলেছে এ বাড়িটাকে নিজের মতো ভাবতে, তখন সেখানে তোর কথা বলার কোনো জায়গা নেই মাক্সিম। সোলস, তোমার কাছে আমার আর একটা ছোট্ট আবদার আছে। জাস্ট 5 মিনিটের জন্য আমাদের একটু একা ছেড়ে দাও না প্লিজ। কিছু বাড়ি বাড়ি কথা বলবো, তারপর চলে যাব। এ সোলার, এটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও তো। মাক্সিম, আমাকে একটু পোস্ট অফিসে যেতে হবে। যতক্ষণ না আমি ফিরি, মাগতের সাথে কথা বলো। 5 মিনিট, তার 1 সেকেন্ডও বেশি নয়। 5 মিনিটই যথেষ্ট। মাগত, পরে দেখা হবে আবার। আর মাক্সিম, ভদ্র ব্যবহার করবে। মনে রেখো, আমার অনুপস্থিতিতে তুমিই হোস্ট। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে গেলেন সোলন্স। কেন নাক গলাতে এসছিস এখানে? কেন ফালতু এসে এই মালে মাখতে ঝামেলা বাগাচ্ছিস? হ্যাঁ, খেয়ে তোর কোনো কাজ নেই? এটাই তো আমার কাজ। শোন, কয়েকটা জিনিস স্পষ্ট হয়ে যাওয়া খুব দরকার। ফ্রেড আসলে কে তুই জানিস? হ্যাঁ জানি, উপরন্তু এটাও জানি যে তুই ওকে কি কি বলেছিস। তাহলে তো তোর আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত মাক্সিম। পুরো দোষটা আমি নিজের ঘাড়েই নিয়েছি। সে তো নিবি, লাইমলাইটে আসতে আর কার না ইচ্ছে করে বল? তাই যদি বলিস তাহলে তো আমি নিজে চুপচাপ থেকেও তোকে বিপদে ফেলতে পারতাম মাক্সিম। যাই হোক না কেন, ও এর এক বর্ণ বিশ্বাস করেনি। সেটা তো ও তোকে ইচ্ছে করে বলেছে, তোর পেট থেকে কথা বার করার জন্য টোপ দিয়েছে। আর আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তুই ওর ফাঁদে পা দিয়েছিস। কি এসে যায় তাতে? আমি ওকে সত্যিটাই বলেছি। এভাবে সারাক্ষণ শিকারী তারা খাওয়া জানোয়ারের মতো বেঁচে থাকা যায়? যায়? কোন সত্যি? আমি বলেছি যে যা করার আমি একাই করেছি, একাই। খুব ভালো কথা, কিন্তু তুই এটা ভুলে যাচ্ছিস যে আমিও ব্যাপারটার মধ্যে অলরেডি জড়িয়ে গেছি। তুই কি আমাকে তোর দলে টানিসনি? আমার টাইপরাইটার ধার করে তারপর। আর দোষ, তাতে কিচ্ছু হবে না। হবে না? এই ভাবনাটাই তো ভুল। আমি যখন ঘরে এলাম তখন তুই সুনসকে কি বলছিলি? কিছুই বলিনি রে গাধা।
যা মাথায় আসছিল তাই চিল্লিয়ে চিল্লিয়ে বলছিলাম যাতে তুই ঘরে আসিস। আর কিচ্ছু না? আরে না রে বাবা, সোলস ভাবতেও পারবে না যে আমরাই আসলে টাইপরাইটার। ও তো কখনোই কিছু সন্দেহ করে না। আর ও মিথ্যেও বলতে পারে না। প্রথমে ভেবেছিলাম যে তোর কাছ থেকে হয়তো মিথ্যা বলাটা শিখবে, শেখেনি এখনো। আমি এখন নিশ্চিত যে সোলস তোকে পাগলের মতো ভালোবাসে। আর তুই মাক্সিম, তুইও ওকে ভালোবাসিস? হ্যাঁ, বাসি। তাই বুঝি? আমি কখনো বিশ্বাস করি না। তুই কি বিশ্বাস করলি বা না করলি তাতে আমার কিছু যায় আসে না মাকত। আর আমি? তুই? হ্যাঁ আমি, আমার কি হবে? মানে? ও, যা 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 গিয়ে পাসকালকে বিয়ে করে নে যা। আর আমাকে নিষ্কৃতি দে প্লিজ, হাত জোর করছি। মাক্সিম, তুই হিংসে করছিস। ইউ আর জেলাস। কি এরকম উন্মাদের মতো কথা বলিস না। Why should I be jealous? হ্যাঁ, আচ্ছা, তাহলে কেন তুই এসে আমার সাথে দেখা করতি? কেনই বা আমাকে সব কথা খুলে বললি? আর আমাকে কেন তোর দোসর বানালি? সিম্পল ব্যাপার। আমার একটা নতুন স্যুট আর একটা টুপি দরকার ছিল, আর পাশাপাশি আমার পরিবারকে একটা কেচ্ছায় জড়াতে চাইছিলাম। দ্যাটস ইট। সেটা তো অলরেডি করেই ফেলেছিস। একটু বোঝার চেষ্টা কর মাক্সিম। মাক্সিম, জাস্ট একবার ভাব, পাসকাল এমন একজন মহিলাকে বিয়ে করলো যে কিনা গ্রেফতার হয়েছে। আমি জানি তুই ইয়ার্কি করছিস, কিন্তু এটা ইয়ার্কি করার ব্যাপার নয় রে। না মাক্সিম, যে কাজ আমরা দুজনে একসাথে করেছি তার ফলও দুজন একসাথেই ভোগ করব। আর সেই চলার পথে আমরাই একে অপরের একমাত্র যোগ্য সাথী হতে পারি। আমরা যে পরস্পরকে ভালোবাসি মাক্সিম। আমি তোকে বিয়ে করতে চাই। এখনই এত নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই। আমি তোকে জানি, তোকে বুঝি। ও তাই বুঝি? একবার তো তুই তুই কিছুতেই আমাকে এটা বুঝিয়ে বোকা বানাতে পারবি না যে সোলস তোর জীবনে একটা অন্য মাত্রা এনেছে। নাকি এমন একটা ভান করতে চাইছিস যে সোলসের ভালোবাসায় তুই একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেছিস? সেক্ষেত্রে বলবো বেশ একটু দেরি হয়ে গেছে মাক্সিম। এসব কাজকর্ম শুরু করার সময় আমি ওর প্রেমে পড়িনি, কিন্তু এখন তুই কি মনে করিস যে সোলসের প্রেম এই স্ক্যান্ডালের হাত থেকে তোকে বাঁচাতে পারবে? আর তাই যদি হয় তাহলে প্রথম থেকে কেন ওকে সব কথা খুলে বলছিস না তুই? কিসের ভয় তোর? ভাবছিস সব কিছু শোনার পর এখান থেকে গলা ধাক্কা খাবি? আমার একটাই ভয় যে সোলস কষ্ট পাবে। ওহো, সেই মহানুভবতা। ভালো ভালো, খুব ভালো। ফ্রেড ইতিমধ্যেই সমস্ত প্রমাণ জোগাড় করেছে মাক্সিম, তাই ভালো কথা বলছি। এখনই সোলসকে সবকিছু খুলে বল, তারপর যা হয় দেখা যাবে। আরে সোলস আমাকে ভালোবাসে, আর আমি জানি যে ও কষ্ট পেলেও সবটা বুঝবে। ও তোর জন্য মালেমক্ত আর ওর ছেলেকে ছাড়বে, যাবে তোর সাথে কোথাও? মাকত, সত্যিটা হলো এই যে আমি এসবের কিচ্ছু জানি না, কিচ্ছু না। তাই বুঝি? হ্যান্ডব্যাগ থেকে একটা চিঠি বের করে আনলো মাগত। তারপর সেটা মাক্সিমের মুখের সামনে নাড়িয়ে বলল, তাহলে এটা কি মাক্সিম, শুনি? কি এটা? তোর চিঠি। চিঠি? কোন চিঠি? একদম ন্যাকা সাজবি না। তুই সোলসকে ভালোবাসিস আর গতকাল রাতে তুই আমাকে এই চিঠিটা পাঠিয়েছিস। আজ সকালেই আমি পেয়েছি এটা। আমি তোকে কোনো চিঠি পাঠাইনি। কই দেখি। মুখে যাই বলিস মাক্সিম, আমি নিশ্চিত যে তুই সবটা জানিস। মাগতের হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিয়ে পড়তে লাগলো মাক্সিম। এটা এটা একটা ফাঁদ। আমাকে আমাকে নোংরাভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা। তুই নিজেই তো সেটা করেছিস, কিন্তু এটা বুঝলাম না যে আমায় কেন সোলসকে বলতে বলছিস যে তোদের এই অ্যাফেয়ারটা স্ক্যান্ডাল হয়ে যাবে যদি ও তোকে টাকা না দেয়। বেশ বড় সড়ো একটা অঙ্কের টাকাও তো লিখেছিস। হ্যাঁ, এটা একটা ট্রিক। নিচে নামতে নামতে এতটাই জঘন্য হয়ে গিয়েছিস যে এখন নিজেকেই নিজে হুমকি দিচ্ছিস, আর সেটা কার মাধ্যমে? আমার মাধ্যমে। অবাক কাণ্ড। চিঠিটা নিজেকে পাঠালেই তো পারতিস। কিন্তু আমি এটা করিনি। আরে মাইরি বলছি, আমি এটা লিখিনি রে। তাহলে কে লিখেছে? তুই। তোর মাথা খারাপ হয়ে গিয়েছে মাক্সিম। এটাই সত্যি। যখন দেখলি যে ব্যাপার স্যাপার ঘোরালো হয়ে উঠছে, তখন আমাকে আর সোলসকে আলাদা করবি বলে এই চালটা চাললি, তাই তো?
এমন করে চিঠিটা টাইপ করলি যাতে মনে হয় যে ওটা আমি লিখেছি। আমি যতটা না খারাপ, আমাকে সোলাঞ্জের কাছে তার চেয়েও নীচ প্রতিপন্ন করতে চাস, তাই তো? কাপুরুষ কোথাকার, তুই খুব ভালো করেই জানিস যে এটা আমি লিখিনি, কারণ তুই এটা নিজে লিখেছিস। এভাবে পালাতে পারবি না তুই। তুই সোলাঞ্জকে ব্ল্যাকমেল করতে চাইছিলি যাতে ওর থেকে কিছু টাকা হাতিয়ে আবার এখান থেকে কেটে পড়তে পারিস। মাগত, আমি তোকে আবারও বলছি যে এটা আমি লিখিনি। একমাত্র সম্ভাবনা এটাই হতে পারে যে এটা তুই লিখেছিস, তুই। কিন্তু এটা যদি তুই বা আমি কেউই না লিখে থাকি, তবে এটা কে লিখেছে মাকসিম? তাহলে সেই টাইপরাইটার? ওইসব গল্প ছাড়ো বাছাধন। তুমি খুব ভালো করেই জানো যে তুমি নিজেই টাইপরাইটার। শেষবারের জন্য তোকে বলছি মাগত, আমি টাইপরাইটার নই, আর আমার কোনো ধারণাই নেই যে সেটা আসলে কে। আমি স্বীকার করছি যে আমি একবার তোকে বিশ্বাস করিয়েছিলাম যে আমি সেই লোক। এমনকি ফ্রেডের মনেও সন্দেহ তৈরি করেছিলাম। সারা জীবনের ব্যর্থতার পর যেন তেন প্রকারেরও আমি একটু নাম কিনতে চেয়েছিলাম। বেশ বেশ, খুব ভালো। তার মানে এখন আর টাইপরাইটার সেজে থাকাটা তোর কাছে সমীচীন মনে হচ্ছে না, তাই তো? পিছনে টিকটিকি লেগেছে, তারপর আবার ওদিকে সোলাঞ্জের সাথে ঘর বাঁধার স্বপ্ন। তাই এবার টাইপরাইটারের মিথটা ঝেড়ে ফেলতে হবে। ঠিক বলছি তো? মাগত, আমি টাইপরাইটার নই। আমাদের এটা নিয়ে কিছু একটা করা উচিত। আরে দেখতে পাচ্ছিস না যে সোলাঞ্জ বিপদে পড়তে চলেছে? তোর কথা যদি সত্যি হয় মাকসিম, তাহলে আমি তোকে আরো বেশি ঘেন্না করি। তুই আমার খিল্লি ওড়ালি এভাবে। এর থেকে তো আমাকে তোর কুকর্মের সত্যিকারের দোষর করা অনেক ভালো ছিল মাকসিম। আমি কতটা এক্সাইটেড। তোর এই ফালতু কথা বন্ধ কর তো। মোদ্দা কথা হলো, আমরা দুজনেই অত্যন্ত ছেলে মানুষের মতো আচরণ করেছি। এসব ঘটনা না ঘটলে আমি হয়তো তোর কাছে সত্যিটা স্বীকারও করতাম না। এক কথা বারবার বলিস না তো, তাতে কোনো লাভ হবে না, কারণ আমি তোকে একটুও বিশ্বাস করি না। সোলাঞ্জ হয়তো এই মুহূর্তে তোর কাছে খুব ইউজফুল, কিন্তু তুই শুধুমাত্র আমাকে ভালোবাসিস, আমাকে, আর কাউকে নয়। তুই সোলাঞ্জের নোষ, কিছুতেই না। মাকসিম আমার। আমি জানি আমাদের বিয়েটা খুব সুখের বা শান্তির হবে না। পাস্কাল, দিদিয়ের, সোলাঞ্জ, ফ্রেড, এরা সবাই সম্ভ্রান্ত, রেসপেক্টেবল। ওদের ক্ষেত্রে জীবনটা অনেক সহজ মাকসিম, কিন্তু আমাদের ব্যাপারটা আলাদা। আমরা আউটকাস্ট, ব্রাত্য। ওহ, কেন এখানে এসে আমার মাথা খাচ্ছিস? যা না, যা 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 যা, বাড়ি গিয়ে এসব ন্যাকা বোকা নাটক কর। যা, আমাকে একটু শান্তিতে থাকতে দে, প্লিজ প্লিজ। বেশ বেশ, কর, আরো বেশি অপমান কর আমায়। কিন্তু জানবি, তুই যত বেশি রাগ করিস, তোর প্রতি আমার ভালোবাসা তত বাড়ে। তুই একটা গর্ধব। আর শোন, 5 মিনিট অনেকক্ষণ হয়ে গেছে, এবার কেটে পড়। আর আবারও বলছি, ওই চিঠি আমি লিখিনি। ওটা তুই লিখেছিস। আমি তো তোকে বললাম, হয় ওটা তুই লিখেছিস, নয়তো ওই বেনামি টাইপরাইটার লিখেছে। আমি নয়, তুই। আমি কিন্তু তোকে বলেছি যে ওটা আমি লিখিনি। ওটা তুই লিখেছিস। তুই 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 ওটা তুই লিখেছিস। তুই 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 সালা, আর একটা শব্দ উচ্চারণ করলে না, এক থাবড়ায় তো থোবড়ার হুলিয়া বদলে দেবো সালা। সেটা আমিও করতে পারি মাকসিম, আমারও হাত আছে। আর এটা নিশ্চয়ই প্রথমবার হবে না। বেশ, আগের থেকে সাবধান করে দিলাম। বেশ, আগে আমাকে ধর তো, তারপর তো মারবি। সালা, গলা টিপে মেরেই ফেলবো আজকে। মাগাতকে আক্রমণ করতে উদ্যত হলো মাকসিম। ফায়ার প্লেস থেকে কয়লা খোঁচানোর পোকারটা তুলে নিল মাগাত। তারপর সেটা তলোয়ারের মতো বাগিয়ে ধরল মাকসিমের দিকে। একদম আমার কাছে আসবি না মাকসিম, একদম আমার কাছে আসবি না। আমি তোকে এই ঝামেলা থেকে বাঁচাতে চাইছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি সোলাঞ্জ তোর প্রাণ মন সব জুড়ে রয়েছে। এখন সোলাঞ্জ নয়, আমি হলাম জেলাস। আমি তোদের হিংসা করি। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো আমি। আর ঠিক সেই মুহূর্তে দরজা খুলে ঘরে ঢুকে এলেন সোলাঞ্জ। বাবা, কি হচ্ছে এসব? তাকে দেখেই থতমত খেয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো মাকসিম। আমি কিছু জানি না। ওই আমাকে মারতে যাচ্ছিল। মাকসিম! এই যে মেয়েটা, শি ইজ আ বিচ, কি বললি তুই আমায়? এত বড় কথা! দাঁড়া, আজ তোকে আমি মেরেই ফেলবো। ও বাচ্চারা, থামবি এবার।
মাক্সিম হঠাৎ স্থাণু হয়ে দাঁড়িয়ে গেল। ওর মুখ চোখ কুঁচকে গেছে, সে মুখে যন্ত্রণার অভিব্যক্তি, ওর গোটা শরীরটা যেন টলে উঠল। সোলস, সোলস, ওর মুখটা দেখো। শশব্যস্ত হয়ে মাক্সিমের দিকে এগিয়ে গেলেন সোলন্স। কি হয়েছে মাক্সিম? মাক্সিম, আই এম সরি মাক্সিম, আমি আর এরকম করবো না মাক্সিম। মাক্সিম, আমি একদম শান্ত থাকবো। তুই প্লিজ শান্ত হ, শান্ত হ, শান্ত হ না প্লিজ। এক জায়গায় বস, বস, ঠান্ডা হয়ে বস, বস মাক্সিম। গিয়ে একটু শুয়ে থাকো মাক্সিম, বেচারা ছেলেটা বেশি উত্তেজিত হয়ে পড়েছে বোধহয়। হঠাৎ ধপ করে মাক্সিম মেঝের মধ্যেই শুয়ে পড়ল। আরে না, এখানে নয়। এ বাবা, মাক্সিম। ওর সারা শরীর ভয়ানকভাবে কাঁপছে, ভয়ানকভাবে মেঝেতে গড়াগড়ি দিতে লাগলো সে। হে ভগবান, কি করব এখন? এই ধর, ওকে ধর, ওকে ধরতে হবে এক্ষুনি। চল চল, হাত লাগা, হাত লাগা। ওফো, না না সোলস, আমি ওর এরকম ফিট হতে আগেও দেখেছি। এই সময় ওকে একা ছেড়ে দিতে হয়। হে ভগবান, কি বিভৎস দৃশ্য! ধরো না আমাকে, চলে যাও, চলে যাও। ঠিক এমন সময় প্রায় ছুটে এসে ঘরে ঢুকলেন ফ্রেড। কি হয়েছে? ওখানে যেও না আঙ্কেল ফ্রেড, মাক্সিমের আবার মৃগীর অ্যাটাক হচ্ছে। ও তো কাউকে ওর কাছে যেতে দিচ্ছে না ফ্রেড, বলছে ওকে একা ছেড়ে দিতে। কি যে করি! বুঝতে পারছি। অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। হ্যাঁ, কিছু করতে গেলে আরো বাড়াবাড়ি হতে পারে, অপেক্ষা করাই ভালো। কিন্তু মুখে এ কথা বললেও তিনি নিজে সোজা এগিয়ে গেলেন মাক্সিমের দিকে। তারপর ওর দিকে ঝুঁকে পড়ে ওর মাথাটা তুলে ধরে চোখ দুটো পরীক্ষা করলেন। না ফ্রেড, ওকে ওকে ধরো না। তারপর ওর দু কাঁধ ধরে ঝাঁকিয়ে বললেন, যথেষ্ট হয়েছে মাক্সিম, এবার ওঠো, ওদের আর ভয় দেখিও না তুমি। এই, শুনতে পাচ্ছ আমি কি বলছি? জলদি ওঠো, এক্ষুনি ওঠো, এক্ষুনি। এবার সকলকে আবারও চমকে দিয়ে মেঝে থেকে তড়াক করে উঠে দাঁড়ালো মাক্সিম। তার এই সহসা পরিবর্তন দেখে এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল মাগত আর সোলন্স। মাক্সিমের যদিও কোনো দিকে খেয়াল নেই। ফ্রেদের উদ্দেশ্যে রাগত কণ্ঠে সে বলে উঠল, এই, তুমি ভাবছো আমি এটা ইচ্ছে করে করছি, তাই তো? তুমি বলতে চাও যে আমি আসলে যথেষ্ট হয়েছে। আমি আসলে আমি কথার মাঝখানেই হঠাৎ থেমে গেল মাক্সিম। সে উপলব্ধি করল যে নিজের ভুলে এসে আবারও ধরা পড়ে গেছে। সকলের অবিশ্বাস মাখা দৃষ্টি এখন তারই দিকে নিবদ্ধ। ও গুড গড, আনবিলিভেবল! এটা হতে পারে না, ইম্পসিবল। যথেষ্ট হয়েছে। ওই সেই লোক, ওই সে টাইপরাইটার। শেষ হলো আমাদের আজকের নিবেদন দ্য টাইপরাইটার এর দ্বিতীয় পর্ব। গল্প রচনায় জোঁ কক্তো, গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্প পাঠে সৌরভ, দিদিয়াহের চরিত্রে দীপঙ্কর দেব, ফ্রেদের চরিত্রে শুভদীপ, মাকতের চরিত্রে স্বাগতা, সোনসের চরিত্রে দিতিপ্রিয়া, মনিকের চরিত্রে ঋতুপর্ণা এবং পাস্কাল ও মাক্সিমের চরিত্রে আমি শীর্ষেন্দু। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আমরা আবারও ফিরে আসব এই কাহিনীর তৃতীয় তথা অন্তিম পর্ব নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।